শুনছেন তো, কেউ হাঁটছে আপনার পেছনে। ডোন্ট লুক ব্যাক। হ্যালো লিসনার্স, আমি বর্ণ আছি আপনাদের সাথে, এবং জানেন তো, ভয় শুরু হয় বর্ণের কণ্ঠে। দরজা বন্ধ করুন, লাইট নিভিয়ে দিন, আর আপনি ঢুকে পড়ছেন ডোন্ট লুক ব্যাকের জগতে। পৌষের হাড় কাঁপানো শীত, কুয়াশার চাদরে ঢাকা চট্টগ্রাম শহরটা যেন আজ মৃতপুরীর মতো স্তব্ধ। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। আমি আর সৌরভ জ্যাকেটের কলার উঁচিয়ে রিকশায় করে আয়াত হুজুরের বাসার দিকে যাচ্ছি। হারহিম করা বাতাসে সৌরভের দাঁতের দাঁত বাড়ি খাওয়ার শব্দ পাচ্ছি মাঝে মাঝে। ভাই, আজ হুজুর থাকবেন তো এত রাতে? সৌরভের গলায় সন্দেহের সুর। থাকবেন, উনি বলেছিলেন আজ রাতে এক বিশেষ আমল করবেন, তাই জেগে থাকবেন। আর এমন ভুতুরে আবহাওয়াতেই তো হুজুরের গল্পের আসর জমে, তাই না? আমি উত্তর দিলাম। হুজুরের বাসার সামনে রিকশা থামল। পুরনো আমলের বাড়িটার চারপাশে বড় বড় গাছগুলো অন্ধকারে দানবের মতো দাঁড়িয়ে আছে। কলিং বেল চাপতেই হুজুর নিজেই দরজা খুললেন। পরনে মোটা চাদর, হাতে তসবিহ। আমাদের দেখে মুচকি হেসে ভিতরে ডাকলেন। ঘরের ভেতরটা বেশ উষ্ণ। হুজুরের পড়ার ঘরে বইয়ের তাকগুলোর মাঝে লো ভোল্টেজের বাতি জ্বলছে, যা পরিবেশটাকে আরও রহস্যময় করে তুলছে। আমরা বসতেই হুজুর বললেন, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজ এমন এক ঘটনার কথা মনে পড়ে গেল, যা এই শীতের রাতের চেয়েও শীতল আর অন্ধকার। সৌরভ নড়ে চড়ে বসল। কি ঘটনা হুজুর? হুজুর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটো যেন অতীতের কোনো এক ভয়ঙ্কর স্মৃতিতে আটকে আছে। তিনি শুরু করলেন। ঘটনাটা প্রায় 10 বছর আগের। তখন আমি কেবল জিন ও কালো জাদু নিয়ে কাজ শুরু করেছি। একদিন বিকেলে আমার কাছে একটি মেয়ে আসে, নাম বাহার। বয়স 26-এর কোঠায় হবে, কিন্তু চোখের নিচে গভীর কালিয়ার চেহারায় এমন এক আতঙ্কের ছাপ ছিল, যেন সে সদ্য জাহান্নাম থেকে পালিয়ে এসেছে। সে তার জীবনের যে গল্প আমাকে শুনিয়েছিল, তা কোনো সাধারণ দুঃখের কাহিনী নয়। তা ছিল এক সাজানো সুখের সংসারকে তিলে তিলে ধ্বংস করার এক পৈশাচিক পরিকল্পনা। হুজুর একটু থামলেন। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বাহার যেভাবে বলল, সেইভাবেই বলতে শুরু করলাম। আমার জীবনটা ছিল রূপকথার মতো সাজানো। বাবা মা আর আমি, আমাদের ছোট্ট সংসার। বাবা ছিলেন একজন আর্কিটেক্ট আর মা গৃহিণী। তাদের দুজনকে দেখলে মনে হতো ভালোবাসার সংজ্ঞা বুঝি এটাই। আমাদের বাড়িতে কখনো উঁচু গলায় কথা হতো না। ছুটির দিনে আমরা লং ড্রাইভে যেতাম। মা পিয়ানো বাজাতেন, বাবা গুনগুন করে গান গাইতেন। আমি ভাবতাম পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে আমি। কিন্তু আমি জানতাম না, সুখের এই কাচের ঘরটা ভাঙার জন্য অদৃশ্য কোনো শক্তি ওত পেতে আছে। সবকিছু বদলাতে শুরু করলো এক মঙ্গলবার সন্ধ্যায়। সেদিন বাবা অফিস থেকে ফিরলেন একটু দেরিতে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম, মা রান্নাঘরে। কলিং বেলের শব্দে আমি দরজা খুলে দিলাম। বাবাকে দেখেই আমি চমকে উঠলাম। বাবার চুল উস্কো খুস্কো, চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর কপালে বিন্দু বিন্দু ঘাম, অথচ বাহিরে ফুরফুরে বাতাস। বাবা কোনো কথা না বলে, জুতোটাও না খুলে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসলেন। মা এক গ্লাস পানি নিয়ে এসে বাবার সামনে রাখলেন। আজ এত দেরি হলো যে? শরীর খারাপ লাগছে?
মা আলতো করে বাবার কপালে হাত রাখতে চাইলেন, কিন্তু তখনই ঘটল সেই অকল্পনীয় ঘটনা। বাবা এক ঝটকায় মায়ের হাতটা সরিয়ে দিলেন। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি চিৎকার করে উঠলেন, সরো আমার সামনে থেকে, আমাকে ছোবে না। মায়ের হাত থেকে পানির গ্লাসটা ছিটকে মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঝনঝন শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। আমি আর মা দুজনেই স্তব্ধ। যে মানুষটা জীবনে কখনো মায়ের সাথে ধমক দিয়ে কথা বলেননি, তিনি আজ একই করছেন। বাবা ওখানেই থামলেন না। তিনি টেবিলের উপর রাখা কাচের জগটা তুলে সজোরে দেয়ালে ছুঁড়ে মারলেন। কাচের টুকরোগুলো বৃষ্টির মতো ছড়িয়ে পড়ল মেঝেতে। বাবার নিঃশ্বাস পড়ছিল হাঁপড়ের মতো। তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল। তিনি মায়ের দিকে তাকিয়ে এমন সব অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করলেন যা আমি আমার বাবার মুখে কল্পনাও করতে পারিনি। সেই রাতে আমাদের বাসায় কেউ ঘুমায়নি। বাবা তার ঘরে দরজা বন্ধ করে রইলেন, আর মা সারা রাত ড্রয়িং রুমে বসে কাঁদলেন। আমি মায়ের পাশে বসে রইলাম, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার ছিল না। আমার মনে হচ্ছিল আমাদের সুখের সময়টা ওই ভাঙা গ্লাসের মতোই টুকরো টুকরো হয়ে গেছে, যা আর কখনো জোড়া লাগবে না। পরদিন সকালে বাবা ঘর থেকে বের হলেন। তার আচরণে আগের রাতের সেই উন্মাদনা নেই, কিন্তু তিনি ছিলেন অস্বাভাবিক রকমের শান্ত। তিনি মায়ের কাছে ক্ষমা চাইলেন বটে, কিন্তু তার চোখে কোনো অনুশোচনা ছিল না। ছিল এক ধরনের শূন্যতা, যেন তিনি কোনো এক রোবট। সেই দিনের পর থেকে আমাদের বাড়িতে শান্তি শব্দটি যেন অভিধান থেকে মুছে গেল। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে ঝগড়া। বাবা অফিসের কাজে মন দিতে পারছিলেন না, মা সারাদিন কাঁদতেন। অদ্ভুত বিষয় হলো, ঝগড়ার সময় বাবার গলার স্বর বদলে যেত। মনে হতো অন্য কেউ বাবার ভেতর থেকে কথা বলছে। মাত্র 3 মাসের মধ্যে পরিস্থিতি ডিভোর্সের দিকে গড়ালো। মা বাবাকে ছাড়া বাঁচবেন না বলে অনেক অনুনয় বিনিময় করল, কিন্তু বাবা যেন পাথর হয়ে গিয়েছিলেন। তিনি এক কাপড়ে আমাদের ছেড়ে চলে গেলেন। বাবা চলে যাওয়ার পর মা পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, ঘর অন্ধকার করে সারাদিন বসে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। তার সেই প্রাণবন্ত হাসি হারিয়ে গেল। ডাক্তাররা বললেন সিভিয়ার ডিপ্রেশন, কিন্তু আমি জানতাম এটা শুধু ডিপ্রেশন নয়। মায়ের শরীরে মাঝে মাঝে কাঁপুনি আসতো। তিনি বিড়বিড় করে একা একা কথা বলতেন। আমি মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছিলাম। একদিন জোর করে মাকে বিকেলে পার্কে নিয়ে গেলাম। ভাবলাম খোলা বাতাসে হয়তো তার মনটা একটু ভালো হবে, কিন্তু কে জানতো সেই পার্কেই আমাদের জন্য অপেক্ষা করছে আর এক কালনাগিনী। পার্কের বেঞ্চে বসেছিলাম। বিকেলের ম্লান আলোয় মায়ের মুখটা খুব ফ্যাকাশে লাগছিল। হঠাৎ এক ভদ্রলোক আমাদের সামনে এসে দাঁড়ালেন। বয়স 45 বা বেশি, ক্লিন শেভ করা, চোখে চশমা, দেখতে বেশ ভদ্রস্থ, কিন্তু তার হাসিতে এমন কিছু একটা ছিল যা দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। আরে ফরিদা পানা! হঠাৎ লোকটি বেশ উচ্ছ্বসিত হয়ে মাকে ডাকলেন। মা অবাক হয়ে তাকালেন, চিনতে পারলেন না। লোকটি এগিয়ে এসে বললেন, চিনতে পারছেন না? আমি রাশেদ। আমরা তো পুরনো প্রতিবেশী ছিলাম। ছোটবেলায় একসাথে কত খেলেছি, আপনার মনে নেই? মা বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইলেন। তিনি কিছুতেই মনে করতে পারলেন না। কিন্তু রাশেদ নামের ওই লোকটি এমন সব পুরনো ঘটনার কথা বলতে লাগলো যা শুনে মা বিশ্বাস করতে বাধ্য হলেন। লোকটি দাবি করলেন
সে মাকে ছোটবেলা থেকেই চেনে। রাশেদ খুব দ্রুত আমাদের সাথে মিশে গেল। সে মায়ের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখাতে শুরু করলো। বাবার চলে যাওয়ার কথা শুনে সে দুঃখ প্রকাশ করলো এবং বলল, আপা, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। পুরনো বন্ধু হিসেবে এটুকু তো করতেই পারি। কিন্তু আমার খটকা লাগলো অন্য জায়গায়। আমার মা ছোটবেলায় যেখানে থাকতেন সেই এলাকার গল্প রাশেদ ঠিকই বলেছিল, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অদ্ভুত। সে যখন মায়ের দিকে তাকাচ্ছিল তখন তার চোখে সহানুভূতির চেয়ে লোলুপতাই বেশি ফুটে উঠেছিল, যেন কোনো শিকারী তার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত শিকারকে হাতের নাগালে পেয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই রাশেদ আমাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া শুরু করলো। সে মায়ের জন্য ফুল আনতো, আমার জন্য চকলেট আনতো। কিন্তু আমি লক্ষ্য করলাম রাশেদ আমাদের বাসায় ঢোকার পর থেকেই বাড়ির পরিবেশটা যেন কেমন ভারী হয়ে উঠেছিল। আগে যে ঘরে আলো বাতাস খেলতো, এখন সেখানে দিনের বেলাতেও একটা ছমছম ভাব। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মা খুব দ্রুত রাশেদের উপর নির্ভরশীল হয়ে পড়লেন। বাবার বিরহে মা যতটা না কাতর ছিলেন, তার চেয়ে রাশেদের আগমনকে তিনি যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেলেন। রাশেদ যা বলতো মা তাই শুনতেন। মনে হতো মায়ের নিজস্ব কোনো চিন্তা শক্তি নেই। ঘটনার মোড় নিল ঠিক 1 মাস পর। একদিন মা আমাকে ডেকে বললেন, বাহার, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি রাশেদকে বিয়ে করব। আমি আকাশ থেকে পড়লাম, বিয়ে? মা, তুমি কি বলছো? বাবার সাথে তোমার বিচ্ছেদ হয়েছে মাত্র কয়েক মাস, আর এই লোকটাকে আমরা ঠিকমতো চিনিও না। ও কোথা থেকে এলো, কি করে, কিছুই তো জানি না। মা আমার কোনো কথাই কানে নিলেন না। তার চোখ দুটো ছিল ভাবলেশহীন। তিনি যান্ত্রিক গলায় বললেন, রাশেদ ভালো মানুষ, ও আমাকে বুঝবে। আর আমি একা থাকতে পারছি না বাহার, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার হাজার বারণ করা সত্ত্বেও মা জেদ ধরলেন। আমাদের আত্মীয় স্বজনরা সবাই ছিছি করতে লাগলো, কিন্তু মা যেন কোনো এক অদৃশ্য সুতোর টানে রাশেদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। বিয়েটা হওয়ার দিন রাশেদের মুখে আমি এক বিজয়ের হাসি দেখেছিলাম। সেই হাসিটা কোনো প্রেমিকের ছিল না, ছিল এক ধূর্ত শয়তানের। বিয়ের পর রাশেদ প্রস্তাব দিল, এই পুরনো বাড়িটা অনেক খারাপ স্মৃতি আছে, চলো আমরা নতুন কোথাও গিয়ে উঠি, নতুন জীবন শুরু করি। মা রাজি হয়ে গেলেন। রাশেদ নিজেই একটা বাড়ি ঠিক করল, শহরের এক প্রান্তে, জনমানবহীন এক নিরিবিলি এলাকায়। বাড়িটা নাকি অনেক সস্তায় পাওয়া গেছে। আমরা যেদিন সেই নতুন বাড়িতে উঠতে গেলাম সেদিন আকাশটা কালো মেঘে ঢেকেছিল। বাড়িটা দেখেই আমার গা শিউরে উঠল। দোতলা পুরনো আমলের বাড়ি, চারপাশ আগাছায় ভরা। দেখলেই মনে হয় বহুকাল ধরে এখানে মানুষের পা পড়েনি। বাড়ির প্রধান ফটকটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল, যেন আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, ভেতরে যেও না। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে নাকে এলো এক উৎকট গন্ধ। পুরনো বদ্ধ ঘর, ধুলোবালি আর কিসের যেন একটা পচা গন্ধ মিশে আছে বাতাসে। মা অবশ্য কিছুই টের পেলেন না। তিনি রাশেদের হাত ধরে মনোমুগ্ধের মতো ভিতরে ঢুকলেন। কিন্তু আমি দরজায় পা রাখতে অনুভব করলাম কেউ যেন আমাকে দেখছে। কোনো এক অন্ধকার কোণ থেকে একজোড়া অদৃশ্য চোখ আমাদের উপর নজর রাখছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু সিঁড়ির নিচে অন্ধকারটা যেন একটু বেশি ঘন মনে হলো। রাশেদ আমাদের বলল, তোমরা বিশ্রাম নাও, আমি নিচতলাটা গুছিয়ে নিচ্ছি। সেদিন রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। নতুন জায়গা,
তাই ঘুম আসছিল না। হঠাৎ রাত 2টোর দিকে আমি করিডোর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, খসখস শব্দ। মনে হলো কেউ নখ দিয়ে দেয়াল আঁচড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে দরজা খুলে উকি দিলাম। করিডোরে কেউ নেই, কিন্তু মায়ের ঘরের দরজাটা একটু ফাঁক করা। সেই ফাঁকা দিয়ে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম মা বিছানায় বসে আছেন, কিন্তু ঘুমাচ্ছেন না। তিনি একদৃষ্টে দেয়ালের দিকে তাকিয়ে আছেন আর বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছেন। আর তার ঠিক পেছনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে রাশেদ। রাশেদ মায়ের দিকে তাকিয়ে নেই, সে তাকিয়ে আছে আমার দিকে। অন্ধকারের মধ্যেও আমি স্পষ্ট দেখলাম রাশেদের চোখ দুটো জ্বলজ্বল করছে। মানুষের চোখ অন্ধকারে এভাবে জ্বলার তো কথা নয়। সেদিন রাতেই আমি বুঝে গিয়েছিলাম আমরা কোনো সাধারণ বাড়িতে আসিনি, আর রাশেদ সে কোনো সাধারণ মানুষ নয়। আমরা এক গভীর ফাঁদে পা দিয়েছি, যেখান থেকে বের হওয়ার রাস্তা হয়তো বন্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হুজুর থামলেন। ঘরের পিনপতন নীরবতায় আমরা শুধু দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাচ্ছিলাম। হুজুর আমাদের দিকে তাকিয়ে বললেন, এটা তো কেবল শুরু। বাহার জানতো না আসল বিভীষিকা তখনও তার জন্য অপেক্ষা করছে। সে নতুন বাড়িতে মাটির নিচে এবং দেয়ালের ওপাশে কি লুকিয়েছিল তা জানার জন্য তাকে আরও অনেক চরম মূল্য দিতে হয়েছিল। সৌরভ উত্তেজিত গলায় বলল, ব্যাপারটা তো অদ্ভুত হুজুর। বাহারের মা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, ব্যাপারটা কেমন যেন লাগছে আমার। আমি বললাম, আসলেই। আর হুজুর, বাহারের কথায় এমন মনে হচ্ছে তার মা যেন কারো বশে চলে গিয়েছিল। আসলেই কি তাই? হুজুর মুচকি হাসলেন, বললেন, অনেক কিছুই হতে পারে আরিয়ান। মহাবিশ্বের এমন অনেক কিছুই আছে যা আমাদের অজানা। সেই সাথে এমন অনেক সত্তার অস্তিত্ব আছে যা আমরা কল্পনাও করতে পারি না। তোমরা ভাবতে থাকো কি কি হতে পারে। সৌরভ কাপা গলায় জিজ্ঞেস করল, তারপর কি হলো হুজুর?